আদিত্য রিতমের ওপর নজর রাখতে গিয়ে রিতম ও কৃষ্ণের ষড়যন্ত্রের কথা জানতে পারল। তখন সে সুদীপাকে খুঁজে বার করে সুদীপার কাছে হাত জোড় করে ক্ষমা চায়। তখন সুদীপা বলে, আপনি কেন ক্ষমা চাইছেন? আপনি তো আমাকে ঠকিয়েছেন। বিস্তারিত জানতে ভিডিওটি লাইক করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আদিত্য নিজের রুমে বসে কিছুতেই মন শান্ত করতে পারছিল না। তখন আদিত্য তার মায়ের কথা মতো আবারও বেরিয়ে পড়ে সুদীপাকে খুঁজতে। নিজের মনে বারবার ভাবতে লাগে, আমি সুদীপাকে খুঁজে বার করবই। কৃষ্ণ যে ছবিগুলো পাঠিয়েছে সেটা দেখিয়ে জিজ্ঞাসা করব, সুদীপা যদি সত্যিই রিতমকে ভালোবাসতো তাহলে সে তার সাথে এমন অভিনয় কেন করলো। এই ভাবনা মাথায় নিয়ে আদিত্য রিতমের উপর নজর রাখতে শুরু করে। রিতম তখন নিজের বাড়ির বারান্দায় দাঁড়িয়ে মোবাইলে কথা বলছিল। আদিত্য বাড়ির বাইরে দাঁড়িয়ে একটু অন্ধকারে দাঁড়িয়ে সব কিছু শুনছিল। তখন রিতম তখন বলে, হ্যালো কৃষ্ণ স্যার, সব প্ল্যান মতোই চলছে। আদিত্য এখন পুরোপুরি সুদীপাকে ভুল বুঝে ফেলেছে, আর একটু হলেই সুদীপা আমার হয়ে যাবে। আদিত্য একথা শুনে স্তব্ধ হয়ে যায়। এদিকে তখন রিতম আবারও বলে, কৃষ্ণ স্যার, সুদীপার জীবনে যতদিন আদিত্য আছে ততদিন সুদীপা আমার হবে না। মেয়েটা আদিত্যকে খুবই ভালোবাসে, কিন্তু যদি আমরা আদিত্যকে ভুল বুঝিয়ে সুদীপার থেকে সরিয়ে দিই তাহলে কিন্তু সুদীপাকে সহজেই নিজের করে নিতে পারবো। এই কথাটা শুনেই আদিত্যর মাথা ঘুরে যায়। আর রিতম আরও বলে, আপনি যে ছবিটা পাঠিয়েছিলেন ওটাই কাজে দিয়েছে। আদিত্য ওটা দেখেই পুরোপুরি ভেঙে পড়েছে। এখন আর কোনো সমস্যা নেই স্যার। এই কথা শুনেই আদিত্যর চোখে পানি চলে আসে। সে মনে মনে বলে, তাহলে এই সবই ষড়যন্ত্র ছিল। আমি বিশ্বাস করেছিলাম এটাকে, আর সুদীপাকে আমি ভুল বুঝেছি। অন্যদিকে তখন অব্র আর সুদীপা দুজনেই এখনও সেই ভুল ধারণাটাই আটকে আছে। পরমা আর আদিত্য একসাথে সবটাই সত্যি। তারা ভাবে ওরা আমাদের দুজনকেই ধোঁকা দিয়েছে। সুদীপার চোখে এখনও কান্না, আর অব্র তার পাশে দাঁড়িয়ে রাগে ফুঁসছে। এদিকে ঘন্টার পর ঘন্টা খোঁজার পরে অবশেষে আদিত্য সুদীপার অবস্থান জানতে পারে এবং তার কাছে ছুটে যায়। আদিত্য সাথে সাথেই সুদীপার সামনে গিয়ে হাত জোড় করে ক্ষমা চায় এবং বলে, আমি ভুল বুঝেছি সুদীপা, আমি ভুল করেছি, তোমাকে না বুঝে শুনে তোমাকেই দোষ দিয়েছি, আমাকে ক্ষমা করে দাও। কিন্তু সুদীপা তখন বলে, আপনি কেন ক্ষমা চাইছেন? আপনি তো আমাকে ঠকিয়েছেন। আদিত্য তখন একথা শুনে হতবাক হয়ে যায়। সে বলে, আমি ঠকিয়েছি? কি বলছেন আপনি? ঠিক তখনই অব্র পাশ থেকে এগিয়ে আসে, আর অব্র বলে, বোন যা দেখেছে সেটাকে মিথ্যে? বোন তো নিজের চোখে দেখেছে তুই পরমাকে কোলে করে নিয়ে ভিতরে যেতে। তখন সুদীপও বলে, আমি আপনাকে ভালোবেসেছিলাম, কিন্তু আপনি আপনি অভিনয় করলেন। আপনি আর পরমা, এই বলে সে থেমে যায়। একথা শুনে আদিত্য চিৎকার করে ওঠে আর বলে, না, তুমি যা দেখেছো সব কিছুই মিথ্যা, তুমি ভুল বুঝছো। এদিকে তখন টিনা বলে, আমরা যখন অব্র আর আমি একসাথে কলেজে পড়তাম, কলেজ ছুটি হলেই আমরা অব্রদের বাড়িতে গিয়ে থাকতাম। ওদের তো তখন রুমের কোনো অভাব ছিল না। তখনই সুদীপও বলে, এত কথা বলতে ভালো লাগছে না, আমি এখন ঘুমবো। ঘুমাতে কি পারি? তখনই টিনা বলে, হ্যাঁ যাও, তুমি ঘুমিয়ে পড়ো। এরপর সুদীপা ঘুমাতে গেলে শুধু গায়ত্রীর কথাই মনে করতে থাকে। সে গায়ত্রী সুদীপাকে আপন করে নিয়েছিল। গায়ত্রীর সঙ্গে যেটা করলো সেটা কি সে ঠিক করলো সেটা নিয়েই সে ভাবতে থাকে। সুদীপা তখন বলে, এটা কি আমি করতে চাইনি, কিন্তু আমি ওই বাড়ি থেকে চলে এসে আমার খুব খারাপ লাগছে। সবার জন্য মনটা খারাপ করছে। এরপর অন্যদিকে দেখা যায় আদিত্য রিতম বাসুর বাড়িতে চলে আসে, আর সেখানে এসে রিতম বাসুকে জিজ্ঞাসা করছে, সুদীপা কোথায়? তখনই রিতম বাসু বলে, তুমি আমার কাছে কেন জিজ্ঞাসা করতে এসেছো? আমি তো কিছু জানি না। তখনই আদিত্য বলে, আমি ভালোই ভালোই বলছি, সুদীপা কোথায় আছে বের করে দিন। তখনই রিতম বলে, আমি সুদীপার ব্যাপারে কিছু বলতে পারবো না, তুমি এখান থেকে চলে যাও। তোমার কেন মনে হচ্ছে যে সুদীপা আমার এখানে আছে আমার সঙ্গে? তখন আদিত্য বলে, আমি সিসিটিভি ফুটেজে দেখেছি মন্দিরের সামনে থেকে আপনার গাড়িতেই উঠেছে, তাই বলছি আপনার এখানে এসেছে না সুদীপা, সুদীপাকে বের করে দিন। তখনই রিতম বাসু বলে, দেখো, সুদীপা কোথায় আছে আমি জানি না, কিন্তু এটুকু তোমাকে বলতে পারি সুদীপা যেখানে আছে সেফটিতেই আছে। তাই কোনো কিছু না ভেবে তুমি আমাকে এখান থেকে চলে যাও। তুমি কি মনে করছো যে আমি সুদীপাকে আমার বাড়িতে বেডরুমে রেখেছি ওর সঙ্গে রাত কাটানোর জন্য? তখনই আদিত্য বলে, একদম খারাপ কথা বলবেন না। তখনই রিতম বলে, তাহলে এখান থেকে বের হয়ে যাও, তোমাকে যেন আমি আর আমার বাড়ির আশেপাশেও না দেখি। এরপরেই আদিত্য চলে যায়। অন্যদিকে দেখা যায় সুদীপা যখন ঘরে শুয়ে থাকে তখনই ওখানকার এক ম্যাম এসে ঘরের দরজায় ধাক্কা দিলে সুদীপা দরজাটা খুলে দেয়। তারপরে বলে, কি হয়েছে? তখন সেই ম্যাম বলে, আপনাদের যে কারোর সঙ্গে একজন লোক দেখা করতে এসেছেন। তখনই সুদীপা বলে, তাহলে কি আদিত্য এখানে এসেছে? তখনই আদিত্যকে নিয়ে সুদীপা কল্পনায় চলে যায়। তখন ম্যাম আবারও এসে বলে যে, এই যে টিনা, টিনা ম্যাম আপনার সঙ্গে দেখা করার জন্য আপনার বন্ধু এসেছে। তাহলে ভুল ভাবছিলাম,
আদিত্য তো এখানে আসেনি। আসলে আমি কেন এরকমটা ভেবেছিলাম, মিস্টার চৌধুরী তো জীবনেও আমার খোঁজ করতে এখানে আসবেন না। সে তো পরমের সঙ্গেই ভালো আছে। এরপরেই টিনা বাইরে গিয়ে অব্রর সঙ্গে কথা বলতে গেলে সুদীপা বুঝতে পারে যে ওখানে অব্র এসেছে। অব্রর গলার আওয়াজ শুনে বুঝতে পারে, আর তখনই সুদীপা সেখানে চলে আসে। এসেই বলে, দাদা তুমি এখানে? এখানে কেন? তুমি এত রাত্রে এই মেয়ের সঙ্গে দেখা করছো দাদা? তখন অব্র বলে, বোন তুই যেটা ভাবছিস সেরকম কিছুই না। কিন্তু তুই এখানে কেন? বোন তুই এখন বাড়িতে থাকবি, তুই এখানে কেন? এখানে কি করছিস তুই এত রাতে? তখনই সুদীপা বলে, আমার কথা বাদ দাও দাদা, তুমি এখানে কেন এসেছো? আসলে সব পুরুষ মানুষই কি একই রকম হয়, মহিলাদের কাছে যায়? তখনই অব্র বলে, বোন তুই এই বাজে কথা বলিস না, আমার প্রশ্নের উত্তর দে, তুই এখানে কেন এসেছিস? তখন সুদীপা বলে, আমি এখানে যে কারণেই আসি না কেন, তুমি এখানে এসেছো কেন? আমি এটা ভালো চোখে দেখছি না দাদা। তখন অব্র বলে ওঠে, তুই যেটা ভাবছিস বোন সেরকম কিছুই না তো। বিশ্বাস কর, আমি এখানে শুধু টিনার সঙ্গে দেখা করতে এসেছি। টিনার সঙ্গে আমি নাইট ক্লাবে যাব, এর জন্যই আমি এসেছি। তখনই টিনা বলে, এত কথা বলার কি আছে? অব্র তুমি ওর কাছে এত প্রশ্নের উত্তর দিচ্ছ কেন? আমি তো এটাই বুঝতে পারছি না। তখন অব্র বলে, টিনা তুমি চুপ করো। আর বোন তুই এখানে কেন? আমাকে তো কিছু বললি না, তুই আমাকে বল এখানে কেন এসেছিস? তখনই সুদীপা বলে, আমি যে জন্যই আসি না কেন, কিন্তু তোমাকে এখানে আসা আমি একদমই মেনে নিতে পারছি না। তুমি বাড়ি থেকে বলে এসেছো তো এখানে? তখনই অব্র বলে, না, আমি আর কখনোই বাড়িতে ফিরে যাব না। আমি যেটা দেখেছি সেটা দেখে আর কখনোই ওই বাড়িতে ফিরে যেতে পারবো না। তখনই টিনা বলে, কেন? কি হয়েছে অব্র? আমি জানতাম যে তুমি তোমার স্ত্রীর সাথে সুখী না, কিন্তু কি হয়েছে পরমার সঙ্গে? পরমাকে আবারও তোমাকে কষ্ট দিয়েছে অব্র? তখন অব্র বলে, এখন এসব কথা বলার সময় নয়, তুমি যাও টিনা, তুমি রেডি হয়ে এসো, আমরা এখনই বাড়বো। এরপরে টিনা বলে, আচ্ছা তুমি দাঁড়াও, আমি এখনই চেঞ্জ করে আসছি। এরপরে দেখা যায় টিনা ভেতরে গেলেই তখনই সুদীপা বলে, দাদা তুমি এখানে কেন এসেছো? তখনই অব্র বলে, বোন আমি যেটা দেখেছি আমি সেটা বিশ্বাস করতে পারছি না, যে পরম আদিত্যর সঙ্গে এক ঘরে। বোন আমি তোকে বলতে পারবো না। তখনই সুদীপা বলে ওঠে, কেন দাদা, তুমি কি বলতে পারবে না কেন? আমি যেটা দেখেছি তুমিও কি সেটাই দেখেছো নাকি? তখনই অব্র বলে, তুই কি দেখেছিলিস বোন? তখনই সুদীপা বলে, আমিও দেখেছিলাম মিস্টার চৌধুরী আর পরমাকে। তখন অব্র হ্যাঁ করে তাকিয়ে থাকে। সে বলে, বোন আমিও ঠিক অমনটাই দেখেছিলাম, আর সেটা দেখেই তো আমি বাড়ি থেকে বের হয়ে এসেছি। আমি আর ওই বাড়িতে ফিরে যাব না। ওরা যে আমাদেরকে ঠকাচ্ছে সেটা আমরা বুঝতে পারছি বোন, আমরা আর কখনোই ফিরবো না। তখনই সুদীপা বলে, হ্যাঁ দাদা, আমি আর কখনোই ফিরতে চাই না, ওই তার জন্যই তো আমি এখানে চলে এসেছি। মিস্টার চৌধুরী আমার সঙ্গে এরকমটা করতে পারলো, আমি তো বুঝতেই পারিনি দাদা। আমি ওকে খুব ভালোবাসতাম, কিন্তু ও আমার সঙ্গে অভিনয় করে গেল। তখন অব্র বলে, বোন তোকেও যেতে হবে না, তুই আমার কাছেই থাকবি। আমি যে কোনো একটা কাজ করে তোকে চালিয়ে নিতে পারবো, তুই থাকবি তো আমার কাছে? তখনই সুদীপা বলে, হ্যাঁ দাদা, আমি তোমার সঙ্গে যেতে রাজি, কিন্তু আমি ওই বাড়িতে আর ফিরে যাব না, কখনোই না। যেখানে ভালোবাসার কোনো মূল্যই নেই, সেখানে তার স্ত্রী রেখে বৌদির সঙ্গে সম্পর্ক রাখা যায়, সেই বাড়িতে আমি আর কখনোই ফিরে যাব না। তখনই সেখানে টিনা চলে আসে আর বলে, কি হলো? এই তো কিছুক্ষণ আগে তোমরা ঝগড়া করছিলে, এখনই আবার দুজনাই কান্না করছো কেন? কি হয়েছে? তখনই অব্র বলে ওঠে, টিনা আমরা নাইট ক্লাবে যাব না, আর আমরা একটু বাইরে যাব, কিন্তু আমাদের সঙ্গে আমাদের বোনও যাবে। তখনই এই কথা শুনে টিনা বলে, কি বলছিস অব্র, আমরা নাইট ক্লাবে যাব না, তাহলে কোথায় যাব আমরা? তখন অব্র বলে ওঠে, আমার বোনটার মনটা অনেক খারাপ, তাই বোনকে নিয়ে আমরা একটু বাইরে বেরিয়ে আসি। আসলে বোনের মনটা ভালো নেই, তাই জন্য। তুই গাড়িটা বের কর, আমি আসছি। এরপরে টিনা গাড়িটা বের করতে যায়। তখন অব্র সুদীপার কাছে এসে বলে, বোন চল, তুই আমাদের সঙ্গে চল। তখনই সুদীপও বলে, না দাদা, আমি এখান থেকে যেতে পারবো না, তোমরা দুজন ঘুরে আসো। তখন অব্র সুদীপাকে জোর করলে সুদীপা অবশেষে রাজি হয়ে যায়। এরপরে অন্যদিকে দেখা যায় পরমাকে নিয়ে ইন্দ্রা খুব চিন্তায় পড়ে, আর বলে, পরমা তোমার চিন্তা করার কোনো দরকার নেই, কারণ তোমার পাটা ঠিক হয়ে যাবে, কিছুক্ষণ পরে গেলেই তুমি হাঁটতে পারবে। এরপরে গায়ত্রী আসে আদিত্যর কাছে আর বলে, আদিত্য আমার কাছে সত্যি কথা বলো তো, সুদীপা কোথায়? আমি এসে তো দেখছি না সুদীপাকে, দেখতে তো পারছে না। তুই বড়মার কাছে আসিস, সুদীপা কোথায় গেল? আমাকে বল তো। তখনই আদিত্য বলে ওঠে, বড়মা সুদীপা নেই। তখনই গায়ত্রী রেগে বলে, সুদীপা নেই মানে কি? কি বলতে চাইছিস তুই? সুদীপা কোথায়? কোথায় গেছে সে? তোকে কি কিছু বলে যায়নি? তখনই দেখা যায় সে আদিত্য বলে, হ্যাঁ বলে গিয়েছে, ওকে ও আর এ বাড়িতে থাকবে না, আর ফিরে আসবে না। তখনই গায়ত্রী বলে ওঠে, তুই কি বলছিস? তুই কি বলছিস? তুই বুঝে শুনে বলছিস তো কথাগুলো? ও ফিরবে না মানে? তুই ওকে যখন নিয়ে এসেছিলিস তখন আমরা মানিনি,
আর যখন মেনে নিয়েছি তখন বলছিস ও আর ফিরবে না? কেন ফিরবে না এই বাড়িতে? তখনই দেখা যায় আদিত্য বলে ওঠে, আমি যেহেতু ওকে নিয়ে এসেছি তাই আমি ওকে বলেছি যে ও যেন আর এই বাড়িতে ফিরবে না। তুমি এতটা কেন করছো বড়মা? তুমি আমাকে ছেড়ে দাও। ওই আদিত্য সুদীপার উপর পড়ে আছো কেন? তখনই গায়ত্রী বলে ওঠে, দেখ এই বাড়ির ছোট বউ, তাই ওকে বলছি ওকে ফিরিয়ে নিয়ে আয়। যেখানেই থাকুক না কেন ওকে ফিরিয়ে নিয়ে আয়। তখনই পরমা বলে, হ্যাঁ আদিত্য, সুদীপা কোথায়? সুদীপা কোথায় রেখেছো সুদীপাকে? তখনই আদিত্য বলে, এত কথা জানতে হবে না। কেন তোমাকে সুদীপার কথা বলবো কেন? পরমা, তুমি সুদীপার কোনো কথাই জিজ্ঞাসা করবে না আমাকে। আর তখনই গায়ত্রী রেগে যায়। রেগে গিয়ে আদিত্যকে বলে, আদিত্য কী ব্যবহার করছিস পরমার সঙ্গে? পরমা তোর বৌদি হয়, বৌদিকে সম্মান করতে বলতে হয়, এইটুকু কি তুই ভুলে যাচ্ছিস? তখনই আদিত্যর মনে পড়ে যায় রিতম বাসুর কথাগুলো। তারপর আদিত্য বারবার করে বলতে থাকে যে সুদীপা যেখানেই আছে সে ফিরে আছে, তাকে নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই। তখনই পরমা বলে, কেন? তুমি আমাকে বলতে পারো আদিত্য। তখন আদিত্যর চোখ দিয়ে জল ভেসে আসে। আর তখনই গায়ত্রী বলে ওঠে, কী হয়েছে রে আদিত্য? তোর মুখটা এমন কেন লাগছে? কেন? কেন তো এরকম কেন কান্না করছিস কেন? তোর চোখে কিছু জল চলে এলো কেন? বল কী হয়েছে? তখনই আদিত্য বলে, বড়মা কিছু হয়নি, আমার কিছুই ভালো লাগছে না, আমি এখন এখান থেকে থাকতে চাই না, আমি নিচে যেতে চাই। এই বলে সেখান থেকে চলে যায়। তখনই দেখা যায় গায়ত্রী বলে ওঠে, কী হয়েছে আমাদেরকে অন্তত বলে বলে যা। তখনই আদিত্য বলে, কিছু হয়নি, আমি তো বারবার করে এক কথাই বলছি কিছু হয়নি। তখনই গায়ত্রী বলে ওঠে, আমি এত কথা বুঝি না, তুই যেখান থেকে পারিস সুদীপকে এই বাড়িতে ফিরিয়ে নিয়ে আয়, আমি এত কথা বলতে চাই না। এই বলে গায়ত্রী সেখান থেকে রেগে চলে যায়। তখন ইন্দ্রা বলে ওঠে, দেখলি তো বড়মা কী বলল? বড়মার কথাটা মন দে বাবা। তো কি হয়েছে আমাকে বল, সুদীপার সঙ্গে ঝগড়া হয়েছে কি? আমাকে বল না কি হয়েছে। এরপরে পরমা মনে মনে ভাবতে থাকে যে অবশ্যই সুদীপার আর আদিত্যর মধ্যে কোনো একটা ঝামেলা হয়েছে, আমাকে সেটা জানতেই হবে। কিন্তু আমি তো উঠতেই পারছি না, আর সুদীপাও তো খুঁজে পাচ্ছি না, ওরা কোথায় গেছে আমি তো সেটাও জানি না, তাহলে আমি এখন কি করব? অন্যদিকে দেখা যায় সুদীপা, অব্র আর টিনা একসাথে বাইরে বের হয়েছে। গাড়ির মধ্যে সে দেখতে পায় যে পাশে আদিত্যকে। তখনই সুদীপা বলে, মিস্টার চৌধুরী আপনি এখানে? আমি যাব না। তখনই সে বুঝতে পারে যে আদিত্য তার কাছে ক্ষমা চাচ্ছে। তখনই সুদীপা বলে, মিস্টার চৌধুরী আপনার লেগে যাবে, আপনি এখান থেকে চলে যান। তখনই অব্র বলে, কী হয়েছে রে বোন, তুই কার সঙ্গে কথা বলছিস? তখনই সুদীপা বলে, কেন মিস্টার চৌধুরীর সঙ্গে? তখনই অব্র তাকিয়ে থাকে এবং দেখে যে ওখানে কেউ নেই। তখনই অব্র বলে, বোন তুই ভুল দেখছিস, এটা দেখিস না, আমি জানি তুই ভাইকে খুব মিস করছিস, তাই সবসময় ভাইকেই তুই দেখতে পাচ্ছিস, চোখের সামনে কিছু মনে করতে পারছিস না, এতটা ভাবতে হবে না। ভাই তো তোর কথা একবারও খবর নিল না। তখন সুদীপাও এইটাই ভাবতে থাকে যে আমি যে বারবার করে এটাই ভুল ভাবছি, আমি যে বাইরে আছি, কই আমাকে তো একবারও খোঁজ নিল না, আদিত্য তো একবারের জন্য আমাকে ফোন করলো না, আমি কোথায় আছি কেমন আছি কিছুই তো জানার চেষ্টা করলো না। তাহলে সব কিছুই কি অভিনয় ছিল? সব কিছুই কি মিথ্যে ছিল? সে আমাকে বোঝাতো যে সে আমাকে ভালোবাসে, কিন্তু সব কিছুই কি মিথ্যে? আমি এটা কখনোই মানতে পারবো না। এরপরেই দেখা যায় সামনে দেখতে পাই যে গাড়ি চেকিং হচ্ছে। তখনই অবরোধের গাড়িটাও চেকিং করতে এলেই তখনই সেই অফিসারটি গাড়ি চেকিং করতে থাকে। আর সুদীপাকে দেখে বলে, বৌমা তুমি এখানে? তখনই সুদীপা বলে, হ্যাঁ আমরা একটু বাইরে বের হয়েছি। তখনই ওই পুলিশ অফিসারটা বলে, কেন স্যার আসেনি? তখনই সুদীপা বলে, না স্যার আসেনি, দাদা এসেছেন। তখনই দেখা যায় যে পুলিশ অফিসার বলে, দাদা কেমন দাদা আপনার? তখনই সুদীপা বলে, এটা আসলে আমার ভাসুর, আপনার স্যারের বড়দাদা হয়। তখনই এই পুলিশ অফিসারটা বলে অব্রকে সম্মানের সাথে গাড়িটা যেতে দেয়। তখনই অফিসার মনে মনে ভাবে, ওরা যদি কোনো বিপদে পড়ে আমাকে স্যারকে সব কিছু জানাতে হবে, স্যার হয়তো কিছু জানে না, আমাকে জানাতেই হবে, আমি স্যারকে একটা ফোন করি। এরপরে পুলিশ অফিসার আদিত্যকে ফোন করতে যায়। অন্যদিকে আদিত্য বাইরে এসে খুব কান্নায় ভেঙে পড়ে আর শুধু সুদীপার কথাই ভাবতে থাকে যে সুদীপা আপনি এটা আমার সাথে ভালো করেননি। আর আড়াল থেকে এটা সঞ্চারী দেখে হাসতে থাকে আর বলতে থাকে, আমি জানি ওদের মধ্যে কিছু একটা হয়েছে, ওই রিতম স্যারের সঙ্গে সুদীপাকে নিয়ে আদিত্যর মধ্যে ঝামেলা হয়েছে, আমাকে আরও ভালো করে জানতে হবে বিষয়টা, কারণ ওদের মধ্যে অশান্তি তারা তো আরও ভালো লাগবে, এই জন্য আমাকে সব কিছু মনোযোগ দিয়ে দেখতে হবে যে কি হয়েছে। তখনই আদিত্যর ফোনে কল আসে আর ওপার থেকে অফিসার বলে যে আপনি কোথায় স্যার? তখনই দেখা যায় আদিত্য বলে যে আমি বাসায় আছি। তখনই অফিসার বলে যে বৌমাকে দেখলাম, তার দাদার সাথে নাকি সে গাড়িতে করে কোথায় যাচ্ছে। তখন আদিত্য বলে, যেখানেই যাক না কেন আমাকে কল করেছেন কেন? আমাকে বলতে হবে নাকি? আপনি ফোনটা রাখুন তো, আমাকে কথা বলতে হবে এরকম ভালো লাগছে না, এই বলে ফোনটা রেখে দেয়। তখনই অফিসার ফোনটা কেটে দেওয়ার পরেই মনে মনে ভাবে যে
কি হয়েছে? স্যার তো এভাবে কারোর সঙ্গে কখনো কথা বলে না। তাহলে এখন এভাবে কেন কথা বলল? তখনই অন্যদিকে আদিত্যর কাছে আসে ইন্দ্রা আর বলে, কি হয়েছে রে বাবা? আমাকে অন্তত বল। আমি জানি আমার ছেলে খুব কষ্টে আছে। সুদীপার সঙ্গে কি কিছু হয়েছে? তখন ইন্দ্রাকে জড়িয়ে আদিত্য কান্না করতে থাকে আর বলে, সুদীপা আমাকে ঠকিয়েছে। সুদীপাকে আমি এতটা ভালোবেসেছি, সুদীপা আমাকে ঠকিয়েছে।